একটু বেলার দিকে এসেছিল আনন্দপুরের মানুষজন। বিকেলে সুবিনয় আর এমিলি দোতলায় তাদের ঘরে বসে ভরসার ভবিষ্যৎ নিয়ে কথা বলছিলেন। অবনীনাথের মতো তারা এতটা আশাবাদী হতে পারছেন না। অনিশ্চয়তা আর নৈরাশ্য ক্রমশ তাদের মধ্যে যেন চারিয়ে যাচ্ছে। এদিকে আমেরিকা ফিরে যাওয়ার সময় হয়ে আসছে। তারা যে পরিকল্পনা করেছেন তার জন্য টাকার অভাব নেই, কিন্তু কিছুই করা যাচ্ছে না। ভরসার কাজ শুরু করতে পারলে আনন্দপুর এবং তার চারপাশের চেহারা কিছুটা হলেও বদলে যেত। যারা আড়ালে থেকে বাধা দিচ্ছে তারা কি বুঝতে পারছে না? এইসব নিয়ে স্বামী স্ত্রীর কথা হচ্ছিল। হঠাৎ বাড়ির সামনের দিকের রাস্তা থেকে তুমুল হইচই কানে এলো। সকালবেলায় যেমন শোনা গিয়েছিল তার চেয়েও অনেক বেশি মাত্রায় কলরোল। চমকে সুবিনয়রা খোলা জানলার কাছে এসে বাইরে তাকালেন। সামনের রাস্তা দিয়ে অজস্র মানুষ তাদের বাড়ির দিকে আসছে। সকালে যারা এসেছিল তারা নয়, এদের সবাই সুবিনয়দের, বিশেষ করে সুবিনয়ের অচেনা। লোকগুলো স্রোতের মতন বাড়ির ভেতরের ফাঁকা জায়গাটায় ঢুকে পড়ল। কিন্তু চত্বরটা যত বড়ই হোক এত মানুষের পক্ষে যথেষ্ট নয়। বাকি সবাই বাইরের রাস্তায় ঠাসাঠাসি করে দাঁড়িয়ে পড়ল। মানুষে মানুষে চারিদিক ছয়লাভ। কি চায় এরা? কিছুই বোঝা যাচ্ছে না। এমিলি চিন্তাগ্রস্তের মতো জিজ্ঞেস করলেন, কি ব্যাপার বলো তো, কোথা থেকে এরা এসেছে? সুবিনয় বললেন, কিছুই তো বুঝতে পারছি না, চলো নিচে যাই, কাকা কাকিমা কি করছেন দেখি। একতলায় আসতেই সকালের মতো একই দৃশ্য চোখে পড়ল সুবিনয়দের। অবনীনাথ এবং প্রীতিলতা তাদের ঘর থেকে বাইরের বারান্দায় বেরিয়ে এসেছেন, পাশে শুভ্রা এবং অমিতাভ। সামনের চত্বর এবং বাইরের রাস্তায় যে অজস্র মানুষ ভিড় জমিয়েছে তাদের ভেতর শুধু হিন্দুই নয়, প্রচুর মুসলমানও রয়েছে। সুবিনয়রা যখন দোতলায় ছিলেন বিপুল জনতা তরবর করে চেঁচিয়ে চেঁচিয়ে এত কথা বলছিল যে কিছুই বোঝা যাচ্ছিল না। অনেকটা এলাকা জুড়ে তুমুল গোলমাল চলছিল, কিন্তু এখন সবাই চুপচাপ। সুবিনয়রা অনুমান করে নিলেন ওবেলার মতোই এতগুলো মানুষকে অবনীনাথ শান্ত করে ফেলেছেন। জন্মের পর থেকেই সুবিনয় দেখে আসছেন আনন্দপুর এবং চারপাশের মানুষজন তার স্বাধীনতা সংগ্রামী, আদর্শবাদী ৮৮ বছরের আদ্যপান্ত সৎ নির্লোভ কাকাকে শ্রদ্ধা করে। অবনীনাথের এই বয়সেও তার প্রতি মানুষের এই শ্রদ্ধা অটুট। প্রায় ৭০০-৮০০ জন উদ্গ্রীব হয়ে বৃদ্ধ মানুষটির দিকে তাকিয়ে আছেন। অবনীনাথ তাদের অনেকের নাম ধরে ধরে বলছিলেন, কি রে জমিল, কি রে হারাধন, নকুল, তোরা গাঁ উজোর করে সব দল বেঁধে আমাদের বাড়ি চড়াও হলি যে। তার মুখে হালকা একটু হাসি, কণ্ঠস্বর লঘু। বোঝা গেল তিনি সামনের মানুষগুলোকে শুধু চেনেনই না, তাদের নামও জানেন। জনতা একজন খয়াটে চেহারার লম্বা লোককে ঠেলে সামনের দিকে এগিয়ে দিল। করিম ভাই, তুমি কাকারে আমাদের কথাগুলান শুনো। করিমের পরনে লুঙ্গি আর হাফ হাতা ফতুয়া ধরনের জামা, গলায় কালো কারে চৌকো তাবিজ। সে বলতে লাগলো, কদিন ধরেই আমাদের গাঁগুলানে সবাই কই করছে আপনার ভাতিজা মস্ত নোক বিলেত আমেরিকায় থাকে, তিনি এখানে স্কুল খুলবেন, হাসপাতাল বসাবেন, আরো কি কি সব করবেন। আমরা গায়ের লোকজন বড় আতান্তরে আছি, আমাদের ছেলে মেয়েদের তরে একটা কিছু কইরে দিতেই হবে কাকা। বোঝা গেল এই অঞ্চলের অন্য সব মানুষের মতো এরাও অবনীনাথকে কাকা বলে। ওবেলা আনন্দপুরের লোকজন যে উদ্দেশ্যে এই বাড়িতে এসেছিল, গ্রামের এই মানুষগুলোর আসার কারণ সেই একই। ছোট শহরটা এবং চারিদিকের গ্রামগুলোর প্রত্যাশা একই রকম। অবনীনাথ বললেন, তোদের ছেলে মেয়েদের জন্যে নিশ্চয়ই কিছু একটা করা হবে, ভাবিস না। সামনে যে কয়েকশো মানুষ দাঁড়িয়ে আছে তাদের মুখগুলো চকচক করে ওঠে। চারিদিক থেকে গুঞ্জনের মতো শব্দ উঠে আসতে থাকে। তারা খুবই খুশি। সুবিনয় ওবেলার মতন অবাক, রীতিমতো শঙ্কিত। তার কাকা কল্পতরুর মতো সমানে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন, কিন্তু ভরসার কাজই তো এখন অবধি শুরু করা গেল না। অবনীনাথ যা বললেন তা যদি না করা যায়, তার প্রতিক্রিয়া যে সুখকর হবে না সেটা অনুমান করতে অসুবিধা হয় না। তখন নিদারুণ অস্বস্তিকর এক পরিস্থিতি তৈরি হবে। শ্রদ্ধেয় স্বাধীনতা সংগ্রামী মানুষের চোখে অনেক ছোট হয়ে যাবেন। এত প্রত্যাশা যাদের, তারা তাকে ধিক্কার জানাবে। অবনীনাথ বললেন, তবে একটা কথা মন দিয়ে শুনে রাখ। করিম বলল, হ্যাঁ বলেন কাকা। প্রথমে আমরা ছোট আকারে শুরু করছি। সবার জন্য একসঙ্গে কিছু করা সম্ভব হবে না। সবচেয়ে যারা গরিব তাদের কথা আগে ভাবব, তারপর একে একে অন্যদের জন্য বন্দোবস্ত। কে রাজি? হ্যাঁ, এ তো ন্যায্য কথা কাকা, 1000 বার রাজি। আর একটা ব্যাপার মন দিয়ে শোন,
কোনো প্রশ্ন না করে করিম তাকিয়ে রইল। অবনীনাথ গম্ভীর গলায় বলতে লাগলেন, কোনো ভালো কাজই সহজে হতে চায় না, অনেক বাধা আসবে। তোরা যদি পাশে থাকিস সেই বাধা কাটাতে পারবো, নইলে কারুর জন্যেই কিছু করা যাবে না। করিমের মুখ শক্ত হয়ে ওঠে, নিরীহ শান্ত চোখের চাউনি হঠাৎ বদলে যায়। ছুরিতে শান পড়লে যেমন ঝকঝক করতে থাকে, এখন ঠিক সেই রকম দেখাচ্ছে। দাঁতে দাঁত চেপে সে বলে, এমন একটা ভালো কাজ কেউ যদি আটকাতে চায় তারে আমরা সেইরে দেব না। আমরা সবক্ষণ আপনার সঙ্গে আসি কাকা, যা করতে বলবেন তাই করব। অবনীনাথ হেসে হেসে বললেন, মনে হয় কিছু করার দরকার হবে না, তোরা আমাদের পাশে আছিস শুনে সাহস বাড়ল। এখন যা, সবাই 2-3 দিন পর এসে খবর নিয়ে যাস। করিম আর কিছু বলল না, জনতাকে সঙ্গে নিয়ে গ্রামের দিকে চলে গেল। যতক্ষণ তাদের দেখা যায় তাকিয়ে রইলেন অবনীনাথ। দিনটা ফুরিয়ে এসেছে। সূর্য পশ্চিম দিকের উঁচু উঁচু গাছ আর সেকেলে বাড়িগুলোর আড়ালে নেমে গেছে। শেষ বেলার যে ম্যারমেরে আলোটুকু আকাশের গায়ে আবছাভাবে লেগে আছে, দ্রুত সেটা ফিকে হয়ে যাচ্ছে। একটু পরেই ঝপ করে সন্ধে নেমে যাবে। ঘরের ভেতরটা এর মধ্যেই বেশ অন্ধকার হয়ে গেছে। শুভ্রা আলো জেলে দিলে সবাই এধারে ওধারে ছড়িয়ে ছিটিয়ে বসে পড়লেন। প্রীতিলতার কপালটা কুঁচকে ছিল। গ্রামের লোকজনের সঙ্গে অবনীনাথ যখন কথা বলছিলেন তখন একটি বারের জন্যেও মুখ খোলেননি, নিঃশব্দে সব শুনে গেছেন। স্বামীর প্রতিটি কাজে প্রতিটি কথায় চিরকাল তিনি সায় দিয়ে এসেছেন, কোনোদিন কোনো ব্যাপারে আপত্তি করেননি। তার দিকে আঙুল তুলে কখনো উঁচু গলায় কথা বলেননি, প্রতিবাদ নেই, মুহূর্তের জন্যেও ধৈর্য হারাননি। চিরদিন শান্ত, চিরদিন অনুগত। কিন্তু জীবনে আজই তিনি প্রথম অসহিষ্ণু হয়ে উঠলেন। ঝাঁঝালো তীব্র গলায় অবনীনাথকে বললেন, এসব কি আরম্ভ করেছ তুমি? অন্য সবাই তো বটেই, অবনীনাথও হকচকিয়ে গেলেন। স্ত্রীর এমন উগ্র অসহিষ্ণু চেহারা আগে কখনো দেখেননি তিনি। কয়েক লহমা স্তম্ভিত, তারপর বললেন, কি আরম্ভ করেছি? প্রীতিলতার অসহিষ্ণুতা আরো অনেকটাই বেড়ে গেল। বললেন, ও বেলা আনন্দপুরের লোকদের আর এ বেলা চারিদিকের গ্রামের লোকদের ঢালাও বলে দিলে, তোদের জন্য এই করব সেই করব। তুমি কি আলাদিনের সেই দৈত্যটাকে পেয়ে গেছো নাকি? বুঝতে না পেরে অবনীনাথ জিজ্ঞেস করলেন, মানে? দৈত্যটাকে একবার মুখ ফুটে বললে মুখ বুজে সে সব করে দিত। তুমি তাকে হুকুম করবে আর সে এই শহরে আর আশেপাশের গ্রামের মানুষদের সব মনোবাঞ্ছা পূর্ণ করে দেবে। ও সব আরব্য রজনীর গল্পেই হয়ে থাকে। স্ত্রীর কাঁধে আলতো করে একটা হাত রেখে অবনীনাথ বললেন, আরব্য রজনীর সেই দৈত্যটাকে তো পাওয়া সম্ভব নয়, তবে তার চেয়ে বিরাট কিছু একটা পেয়েছি। প্রীতিলতার চোখ আরো কুঁচকে গেল, বেশ অবাক হলেন। বললেন, সেটা আবার কি? পিপল, জনগণ। অবাক বিস্ময়ে তাকিয়ে রইলেন প্রীতিলতা। জিজ্ঞেস করলেন, জনগণ? ঠিক কি বলতে চাইছো? অবনীনাথ বললেন, গ্রাম আর শহরের মানুষকে আমাদের পাশে পেয়েছি, সেটাই তো বিরাট স্ট্রেংথ। হ্যাঁ, অনেক মানুষ আমাদের বাড়ি এসেছে, এসব ঠিক আছে, কিন্তু তাদের জন্য কাজ করবে কি করে? হ্যাঁ, এবার সেটা বলছি। সবাই উদ্গ্রীব, কিন্তু কেউ কোনো প্রশ্ন করল না। অবনীনাথ যা বললেন সেটা সংক্ষেপে এইরকম, জমি যখন পাওয়া যাচ্ছে না তখন বিরাট পরিকল্পনা কাটছাঁট করে ছোট আকারে 2-1 দিনের ভেতর আরম্ভ করা হবে। তাদের এই বাড়িটা 9.5 কাঠা এলাকা জুড়ে, বিল্ডিংটা খুব বেশি হলে 2 কাঠার ওপর দাঁড়িয়ে আছে। সামনের দিকে 1 কাঠার মতন খোলা চত্বর, পেছনে 6 কাঠা ফাঁকা জায়গা। কবছর আগে অবনীনাথের খেয়াল হয়েছিল ওখানে একটা তেতলা বাড়ি তৈরি করাবেন। সেজন্য মিউনিসিপ্যালিটি থেকে প্ল্যানটাও স্যাংশন করিয়ে রাখা হয়েছে। প্ল্যানটা রিনিউ করে বড় বাড়ি তৈরি করলে বেশ কটা ডিপার্টমেন্ট, যেমন দুস্থ অসহায় মেয়েদের জন্য শেল্টার, স্কুল, স্বাস্থ্যকেন্দ্র এবং হাতের কাজ শেখার সেন্টার খোলা যায়। সুবিনয়কে খুব চিন্তিত দেখালো। অবনীনাথের একটানা কথার মাঝখানে বলে উঠলেন, কিন্তু কাকা। বাধা পড়ায় একটু বিরক্ত হলেন অবনীনাথ। কি হলো? না, প্ল্যান রিনিউ করে তুমি বড় বিল্ডিং তৈরি করতে চাইছো, মিনিমাম 2-2.5 বছর লেগে যাবে, অথচ লোকজনকে তো অ্যাসিওর করেছো অনেকের জন্য খুব তাড়াতাড়ি কিছু না কিছু করে দেবে। তা আমি তো। সুবিনয়কে থামিয়ে দিয়ে অবনীনাথ বললেন,
আমার কথাটা শেষ করতে দে। এই মুহূর্তে তেতলা বিল্ডিংয়ের কথা ভাবছি না। পুরনো প্ল্যান রিনিউ করতে গেলে মিউনিসিপ্যালিটি থেকে অনেক রকম ফ্যাকড়া তুলে 6 মাস পার করিয়ে দেবে। তারপর তো বাড়ি, আমি তার মধ্যে আপাতত যেতে চাই না। তাহলে কি করতে চাও? অবনীনাথ জানালেন, সিমেন্টের মেঝে এবং 5 ইঞ্চি ইটের দেওয়াল খাড়া করে লম্বা 2টো টিনের শেড বানিয়ে নেব। প্রচুর মজুর লাগালে 15-20 দিনের ভেতর আশা করি 2টো শেডই হয়ে যাবে। মিউনিসিপ্যালিটির স্যাংশন এতে লাগবে না। একটা শেড পার্টিশন করে যে মেয়েদের গ্রাম থেকে উদ্ধার করে আনা হয়েছে তাদের সঙ্গে আরও কয়েকজনকে, মানে যারা ভীষণ বিপদের মধ্যে আছে, তাদেরকে নিয়ে এসে থাকার বন্দোবস্ত করব। পার্টিশনের আরেক ধারে তাদের হাতের কাজ শেখানোর জন্য অ্যারেঞ্জমেন্ট করা হবে, আর এদের ট্রেনিং দেওয়ার জন্যে কয়েকজন ইনস্ট্রাক্টর লাগবে। তাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে। অবশ্য আনন্দপুর আর চারপাশের গ্রামগুলো থেকে যে মেয়েরা কাজ শিখতে চায় তাদেরও শেখানো হবে। এরা এসব শিখে নিজেদের বাড়ি চলে যাবে। 2 নম্বর শেডের মাঝখানেও পার্টিশন লাগানো হবে। তার এক পাশে হেলথ সেন্টার, আরেক দিকে প্রাইমারি স্কুল বসবে। ছেলে মেয়েরা যারা পড়তে আসবে তাদের জন্যে মিড ডে মিল তো দেয়া হবেই, সেই সঙ্গে ভরসার তরফ থেকে প্রত্যেককে বই, খাতা, কলম, ড্রেস এসবও। বলতে বলতে অবনীনাথ অমিতাভর দিকে তাকালেন। আমাদের স্কুলের জন্য তো টিচার দরকার। আনন্দপুরে অনেক ইয়াং ছেলে মেয়ে গ্র্যাজুয়েশনের পর চাকরি বাকরি না পেয়ে বেকার বসে আছে। তাদের ভেতর থেকে আপাতত 4-5 জনকে বাছাই করে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে। তুই এদের খবর দে, ইন্টারভিউ নেবে বাউমা আর বাবুন। অমিতাভ বলল, আমি কাল থেকেই টিচার খুঁজে নিয়ে আসব। এবার অবনীনাথ সুবিনয়কে বললেন, হেলথ সেন্টারের জন্য ডাক্তার চাই, হাতের কাজের জন্য ট্রেনার। বাবুন কলকাতার বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের কর্তাদের সঙ্গে তোর জানাশোনা, তোর বন্ধু, তাদের অনুরোধ করলে এই ডাক্তার ট্রেনারদের ব্যবস্থা হয়ে যাবে। বিনা পয়সায় নয়, তাদের আর্থিক দিকটাও আমরা দেখব। অবনীনাথ যে ভরসা নিয়ে এতটা ভেবেছেন আগে আঁচ করতে পারেননি সুবিনয়, এমিলি বা প্রীতিলতারা। তাদের চোখ মুখ উৎসাহে জলজল করতে থাকে। সুবিনয় বললেন, হ্যাঁ, আমি আজই বন্ধুদের সঙ্গে যোগাযোগ করব। আশা করি ডাক্তার, নার্স, ট্রেনার এসবের ব্যবস্থা হয়েই যাবে। সবশেষে অবনীনাথের চোখ এসে পড়ল শুভ্রার দিকে। বললেন, তোমারও খুব বড় দায়িত্ব রয়েছে। গভীর আগ্রহে শুভ্রা বলল, আমাকে যা বলবেন তাই করব। তুমি এনজিওতে কাজ করেছ, বিশেষ করে দুস্থ মেয়েদের নিয়ে। আমরা তাদের জন্য যে হোমটা করতে যাচ্ছি তার ভার তোমাকে নিতে হবে। ওখানে কি স্টাফ দরকার, সেই আর কি দরকার, সেই সব তোমাকেই জোগাড় করে নিতে হবে। এমপ্লয়িরা ভালো স্যালারি পাবে। শুভ্রা বলল, আপনাদের তো বলেছি যে আমি আগে যে অর্গানাইজেশনে কাজ করতাম সেখানে নানান রকম প্রবলেম দেখা দিয়েছে। আমার মতন আরও অনেকেই কাজ ছেড়ে দিয়েছে, আবার অনেকে ছাড়বও করছে। এরা সবাই খুব ভালো ওয়ার্কার, পরিশ্রমী, অনেস্ট। যেসব মেয়েরা ফিজিক্যালি নিগৃহীত হয়েছে, যারা অসহায় বিপন্ন, তাদের মধ্যে কাজ করার অভিজ্ঞতা কিন্তু এদের খুব আছে। যদি বলেন তাদের ভেতর থেকেই আমি কয়েকজনকে নিতে পারি। অবনীনাথ বললেন, বললাম তো হোমের সব দায়িত্ব তোমার। কাকে নেবে না নেবে, কি করবে না করবে তোমার ব্যাপার। আমরা নাক গলাবো না, তুমি কাল থেকে কাজে নামো। আস্তে আস্তে ঘাড় হেলিয়ে দিল শুভ্রা। স্বাধীনভাবে কাজ করার বিরাট দায়িত্ব পেয়ে সে খুব খুশি। সুবিনয় একটু হেসে হালকা গলায় বললেন, কাকা, তুমি তো সবাইকে তাদের কাজ ভাগ করে দিলে, তা তুমি আর কাকিমা কি করবে তা তো বললে না। অবনীনাথ বললেন, আমরা সাধারণ কর্মী হিসাবে সবার সঙ্গে থাকব। না, তা তো হতে পারে না। তুমি ভরসার চেয়ারম্যান, কাকিমা ভাইস চেয়ারম্যান। তোমাদের অ্যাডভাইস আর গাইডেন্সে বাকি সবাই চলবে। কিছুক্ষণ নীরবতা। তারপর কি ভেবে অবনীনাথ বললেন, আচ্ছা ঠিক আছে, তাই হবে। এমিলি বললেন, লাগাম তো আগেই জোগাড় হলো, কিন্তু ঘোরার ব্যবস্থা কি হবে? সুবিনয় স্ত্রীর দিকে ঘুরে বসলেন। মানে? স্টাফদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তো মাথা ঘামানো হচ্ছে, কিন্তু তারা এসে বসবে কোথায়?
বাড়ির পেছন দিকে যে দুটো শেড তৈরির কথা হচ্ছিল তার কি হবে? সবার আগে কিন্তু ওই দুটো দরকার। অবনীনাথের খেয়াল হলো, ব্যস্তভাবে বললেন, ঘোড়ার আগে লাগাম। হ্যাঁ, ঠিক মনে করিয়ে দিয়েছ। অমিতাভ, তুই গোবিন্দ আর নেপালকে চিনিস? আনন্দপুরের পশ্চিম পাড়ায় থাকে। অমিতাভ বলল, হ্যাঁ, চিনব না কেন, ওই রাজমিস্ত্রির কাজ করে। কাল সকালে গিয়ে তাদের সঙ্গে করে নিয়ে আসবি। তারপর হরিদীপপুর গ্রামে গিয়ে করিমকে ডেকে আনবি। অমিতাভ বলল, হ্যাঁ ঠিক আছে, কিন্তু কি? না মানে যদি ওদের বাড়িতে না পাই? খবর দিয়ে আসবি, বলবি আমি ডেকেছি। কাল যখন পারে আমার সঙ্গে যেন এসে দেখা করে। জমি জমি করে অনেকটাই সময় নষ্ট হয়ে গেছে, আর দেরি করাটা ঠিক নয়। অন্যদিন 9টার ভেতর চলে আসে অমিতাভ। আজ ভোরে উঠে আনন্দপুরের পশ্চিম পাড়ায় গিয়েছিল, কিন্তু গোবিন্দ আর নেপালকে পাওয়া যায়নি। তারা কাজে বেরিয়ে গেছে। অগত্যা তাদের বাড়িতে খবর দিয়ে এসেছে অমিতাভ। ফিরে এলেই যেন অবনীনাথের বাড়ি চলে আসে। যখনই ফিরুক, যদি রাতও হয়ে যায় তাহলেও যেন আসে। পশ্চিম পাড়া থেকে অমিতাভ ছুটল হরিদেবপুর। করিম অবশ্য তার বাড়িতেই ছিল। তাকে বলল, আমার সঙ্গে চলো। করিম এবং অমিতাভ পরস্পরকে চেনে। করিম জিজ্ঞেস করল, তোমার সঙ্গে কোথায় যাব? আনন্দপুরে, অবনীনাথ দাদুর বাড়ি। তিনি তোমাকে নিয়ে যেতে বলেছেন। কি জন্যে ডেকেছেন তুমি জানো? তলবের কারণটা জানে বই কি অমিতাভ, কিন্তু নিজে জানাতে চাইল না। বলল, ওই জরুরি কাজ আছে, দাদুর কাছেই শুনো। কিছু একটা আন্দাজ করে নিল করিম। উৎসাহে তার চোখ দুটো চকচক করে উঠল। বুঝিছি, তোমাকে ওর সেই বড় কাজটা নিঘাত শুরু হতে যাচ্ছে। অমিতাভ মনে মনে করিমের অনুমান শক্তির তারিফ করল, তবে কথার উত্তর দিল না। পরনের ময়লা চিটচিটে বহুকালের পুরনো লুঙ্গি আর তালিমারা জামাটা দেখিয়ে করিম বলল, তুমি একটু বসো, আমি এগুলোন পাল্টে আসি। বাইরের দাওয়ায় অমিতাভকে বসিয়ে সে ঘরের ভেতর ঢুকে পড়ল। 2 মিনিটও লাগলো না। সে যখন বেরিয়ে এলো, গায়ে মোটামুটি পরিষ্কার একটা হাফ শার্ট আর পাজামা। হরিদেবপুর থেকে আনন্দপুর খুব দূরে নয়, 3-3.5 কিলোমিটারের মতো হবে। করিমকে নিয়ে অমিতাভ যখন অবনীনাথের বাড়ি পৌঁছলো, সবে 10টা বেজেছে। একতলার ঘরে অবনীনাথ একাই ছিলেন। করিমকে দেখে খুশি হলেন। অমিতাভকে জিজ্ঞেস করলেন, গোবিন্দ আর নেপাল কোথায়? তাদের বাড়ি যাসনি? অমিতাভ জানালো, সকালে উঠেই গোবিন্দদের খোঁজে গিয়েছিল, দেখা হয়নি, তবে খবর দিয়ে এসেছে, তারা নিশ্চয়ই চলে আসবে। অবনীনাথ সামান্য হতাশ হলেন। ভেবেছিলাম গোবিন্দরা এলে আজ থেকেই আরম্ভ করে দেব, কখন আসবে কে জানে। সে যাক, সেই ভোর থেকে তোর তো আবার খুব ছোটাছুটি গেছে, সকালের খাবার খাওয়া হয়নি। তা করিম তোর? করিম বলল, সকালে 4 মুড়ি খাই আর চা। অমিতাভ দাদা ধরে নিয়ে এলো, খাবার সময় পেলাম কোথায়। আজ ব্রেকফাস্টের ব্যবস্থা হয়েছিল পরোটা, আলুর দম, বেগুন ভাজা এবং সন্দেশ, এইসব দিয়ে। লক্ষ্মীকে ডেকে দুজনের মতো খাবার আনালেন। খেতে খেতে অমিতাভ জিজ্ঞেস করল, স্যার, ম্যাডাম আর কাকিমাকে দেখছি না তো, তারা কোথায়? শুভ্রা 8:30টার ভেতর কলকাতা থেকে চলে আসে। এ বাড়িতেই সবাই একসঙ্গে ব্রেকফাস্ট এবং দুপুরের খাওয়াটা সারে। শুভ্রার সঙ্গে তার সম্পর্কটা কি এ বাড়ির সকলেই জেনে গেছেন। তার নামটা আর মুখে আনলো না অমিতাভ, হয়তো সংকোচে। অবনীনাথ জানালেন, ওরা চা খাবার টাবার খেয়ে ছাদে গেছে। যদি টালির চাল দিয়ে ঘর বানিয়ে ছাদটাকে আমাদের কোনো কাজে লাগানো যায় তাই দেখতে। তারপর ঘাড়টা কাত করে চোখ দুটো সামান্য কুঁচকে মজাদার ভঙ্গি করলেন। সবার কথাই জানতে চাইলি, শুভ্রাই শুধু বাদ? লজ্জা হলো বুঝি? মুখ লাল হয়ে উঠল অমিতাভর। অবনীনাথ রাশভারী মানুষ, প্রচণ্ড ব্যক্তিত্ব। লঘু চটুল কথা তার মুখ থেকে কখনো বেরোয় না। আজ বোধহয় একটু রগড় করতে ইচ্ছে হলো। অমিতাভ লজ্জা তো পেয়েছে, রীতিমতো অবাকও হয়েছে। সম্পর্কটা তাদের দাদু আর নাতির, ঠাট্টা অবনীনাথ করতেই পারেন। হয়তোবা জমি না পাওয়ায় ভরসার কাজ শুরু করা যাচ্ছিল না, সেজন্য টেনশনে ছিলেন। চাপ অনেকটা কেটে যাওয়ায় এখন মেজাজটা বেশ হালকা হয়ে গেছে, সেই কারণে একটু মজা করতে ইচ্ছে হয়েছে বুঝিবা। অবনীনাথ বললেন,
খাওয়া হয়ে গেলে ছাদ থেকে বাবুন আর বৌমাদের ডেকে নিয়ে আয়। আচ্ছা। দ্রুত খাওয়া চুকিয়ে বেরিয়ে গেল অমিতাভ। 5 মিনিটও লাগলো না, ফিরে এলো একতলায়, সঙ্গে সুবিনয়রা। অবনীনাথ বললেন, করিম এসেছে, কিন্তু গোবিন্দদের পাওয়া যায়নি। তারা কখন আসবে ঠিক নেই। ভাবছি করিমকে বাড়ির পেছন দিকের 2টো শেড তৈরির ব্যাপার বুঝিয়ে দিই, ছাদের শেডটার কথাও বলবো। গোবিন্দরা থাকলে ভালো হতো। ইট বালি সিমেন্ট টিমেন্ট ওই কতটা কি লাগবে তা জেনে নিয়ে একটা খরচের এস্টিমেট করা যেত। কতজন মজুর তো লাগবে সেসবও বুঝতে পারতাম। করিম বলল, কাকা, গোবিন্দ মিস্ত্রিরা যতক্ষণ না আইছে আমি এখানেই থেকে যাব। দুপুরে 4টি ডাল ভাত খেতে দেবেন। প্রীতিলতা হাসলেন। তুই থাকবি আর খেতে দেব না, তাই আবার হয় নাকি? কিন্তু সমস্ত দিন অনিশ্চয়তার মধ্যে কাটাতে হলো না। অবনীনাথরা যখন কথা বলছেন, হঠাৎই গোবিন্দরা এসে হাজির। কাকা, আমরা চলে এলাম। বেশ অবাকই হলেন সবাই। অবনীনাথ বললেন, অমিতাভ তো তোদের বাড়ি গিয়েছিল, বলল এসে তোরা কাজে বেরিয়ে গেছিস, তা হঠাৎ কোত্থেকে উদয় হলি? গোবিন্দ বলল, কাজটা হলো না কাকা, কি যেন গন্ডগোলে বন্ধ হয়ে গেছে। বাড়ি ফিরে শুনলাম অমিতাভ দাদা আপনার হেতায় আসতি বলেছে, আপনার নাকি কি দরকার আছে, তাই চলে এলাম। হ্যাঁ, খুব দরকার। অবনীনাথ তার নতুন পরিকল্পনাটা বিশদভাবে বুঝিয়ে দিলেন। গোবিন্দ প্রায় লাফিয়ে উঠল। এ তো খুব ভালো কথা, তা কবে থেকে কাজ শুরু হবে? আজ থেকেই। অবনীনাথ বললেন, চল তোদের জায়গাটা দেখিয়ে দিই। সবাই বাড়ির পেছন দিকে চলে এলো। এ পাশটায় অনেকদিন হাত পড়েনি, তাই প্রচুর আগাছা গজিয়ে আছে। রয়েছে নানা ধরনের বুনো বড় গাছ, যেগুলোর গায়ে অজস্র ডালপালা এবং মাথা পাতায় ঢেকে আছে। এখানকার জমি খুব নিচু, এবড়ো খেবড়ো, একটা বিরাট গর্তও আছে। কবে সেটা কোন উদ্দেশ্যে খোঁড়া হয়েছিল কে জানে। অবনীনাথ পশ্চিম আর উত্তর দিকের বাউন্ডারি ওয়াল দেখিয়ে বললেন, এ দুটোর গা ঘেঁষে অ্যাসবেস্টাসের ছাউনি দিয়ে 2টো লম্বা বাড়ি বানাতে হবে। দেওয়াল আর মেঝে পাকা হবে, আর মূল দোতলার ছাদেও টালির চালের আরো কটা ঘর হবে। ইট বালি আর সব মাল মশলা কি লাগবে আজকে হিসেব করে ফেলবি, সেই মতো কেনাকাটা হবে। গোবিন্দ বলল, নিচের বাড়ি 2টো আর ছাদের ঘরগুলান কতটা জমিন জুড়ে হবে মাপজোক করি তো দেখতেই হবে। তারপরে তো হিসেব, আর মালপত্র কতটা কি লাগবে সেই সব পরের কথা। আগে জঙ্গল সাফ কইরে গর্ত বুঝুতি হবে, নিচু জমিন মাটি ফেলে সমান করতে হবে। এসব না হলি তো আর ঘর তৈরি করা যাবে নি। অবনীনাথ এবার করিমের দিকে তাকালেন। জঙ্গল সাফসুতরো, জমিন ভরাট, গর্ত বুঝোনো, এই সব কাজ তোর, তা কদিন লাগবে? করিম বলল, 8-10 জন মজুর লাগালি 6-7 দিনই হয়ে যাবে। অত দিন দেওয়া যাবে না, আমি চাই 3 দিনের ভেতর হয়ে যাক। তাতে যদি বেশি মজুর লাগে তো জোগাড় করে নিয়ে আয়, টাকার জন্যে আটকাবে না। তা বলেন গিয়ে জনাপন্নিরও হইলেই 3 দিনে কইরে ফেল। কাল থেকেই তাহলে লেগে পড়। করিম লোকজন জুটিয়ে পরদিন থেকেই কাজ আরম্ভ করে দিল এবং 3 দিনের ভেতর জঙ্গল কেটে জমি এবং গর্ত ভরাট করে ফেলল। গোবিন্দ আর নেপালকে অবনীনাথ বলে দিয়েছিলেন তারা যেন আপাতত অন্য কাজ না ধরে। যতদিন না এখানকার ঘরগুলো তৈরি হচ্ছে, প্রতিদিন সকালে এসে তাদের হাজিরা দিতে হবে। করিমরা জমিটা ঠিকমতো দুরস্ত করে বাড়ি বানাবার উপযুক্ত করে তুলছে কিনা সেটা তারা তদারক করবে। বিনা পয়সায় বেগার দিতে হবে না, রাজমিস্ত্রির কাজ করলে রোজ যে মজুরি পায় তাই দেওয়া হবে। গোবিন্দরা সেই মতো কদিন চলে এসেছে। জমি ঠিকমতো তৈরি হয়ে গেলে ঘরগুলো কতটা লম্বা আর কতটা চওড়া হবে সেটা মাপামাপি করে ইট বালি অ্যাসবেস্ট ইত্যাদি কি পরিমাণ লাগবে তার তালিকা তৈরি করে ফেলল গোবিন্দরা। যারা বাড়ির মাল মশলা বেচে তাদের অর্ডার দেওয়া হয়েছে। ইট বালি টালিও আসতেও শুরু হয়েছে। অবনীনাথ চান বাড়ির পেছন দিকে 2টো ব্যারাকের মতো লম্বা ঘর এবং ছাদের ঘর একসঙ্গেই তৈরি করা হোক। তিনি সময়সীমা বেঁধে দিলেন, কোনো অজুহাতেই দেরি করা চলবে না। গোবিন্দরা বলল, তার মধ্যেই করব। অবনীনাথ বললেন,
কতজন মজুর লাগবে? হিসেব টিসেব করে গোবিন্দ বলল, তা জনা 40 তো লাগবেই কাকা। অবনীনাথ করিমকে বললেন, কি রে, এত মজুর জোগাড় করতে পারবি তো? করিম ঘাড় কাত করল, খুব পারবো। 40 কেন, 200-400 যত জনা চান জুটিয়ে আনবক্ষণ। অবনীনাথ হাসলেন, ওরে বাবা, ওই 100 দরকার নেই, ওই গোবিন্দরা যা বলছে তা পেলেই হবে। আচ্ছা। অবনীনাথের চোখ আবার গোবিন্দর দিকে ফিরে এলো। আমার সেই কথাটা মনে আছে তো রে? গোবিন্দ স্মৃতিশক্তি বেশ জোরালো। সে বলল, 15-16 দিনের ভেতরে ঘর গুলান কইরে দিতে হবে তো? অবনীনাথ খুশি হলেন, হ্যাঁ, ভুলে যাসনি দেখছি, খুব ভালো। প্রীতিলতার এত বয়স হয়েছে, কিন্তু পুরনো পচা গলা সংস্কার আঁকড়ে থাকেননি। তবে লোকাচার, দেশাচার এবং বংশের প্রাচীন কিছু রীতিনীতি তিনি মেনে চলেন। অবনীনাথ দেশের জন্য জেল খেটেছেন, সম্পূর্ণ সংস্কার মুক্ত মানুষ। কিন্তু স্ত্রীর ধ্যান ধারণাগুলোকে যথেষ্ট মর্যাদা দেন। শুধু স্ত্রী কেন, অন্য যে কেউ মনে আঘাত পায় বা ক্ষুব্ধ হয় এমন কিছুই করেন না। জঙ্গল নির্মূল করে জমি চৌরস করা হয়েছে। গোবিন্দদের হিসেব মতো মালপত্র আসতে শুরু করেছে। 2 রাজমিস্ত্রি ছাড়া 40 জন মজুর নেওয়াও ঠিক করে ফেলা হয়েছে। কিন্তু প্রীতিলতা বাড়ি তৈরির কাজে তাদের হাত দিতে দিলেন না। বললেন, এত বড় একটা কাজ হতে যাচ্ছে, ভিত পুজো না করে তো শুরু করা যাবে না। অবনীনাথও সায় দিলেন, হ্যাঁ নিশ্চয়ই। পুরোহিত ডাকা হলো। পাঁজি দেখে তিনি শুভ তারিখ এবং সময় বলে দিলেন। বেশি দেরি করতে হলো না, 2 দিন বাদেই তারিখটা পাওয়া গেল। পুজোতে কি কি উপকরণ লাগবে তারও একটা ফর্দ করা হলো। প্রীতিলতা বললেন, যাদের জন্য এই কাজটা হতে যাচ্ছে তাদের সবাইকে ভিত পুজোর দিন কিন্তু নেমন্তন্ন করতে হবে। আমি আনন্দপুর আর চারপাশের গ্রামের মানুষদের কথা বলছি, তারা পুজো দেখবে, প্রসাদ পাবে। সুবিনয় খুবই খুশি, বললেন, হ্যাঁ, এ তো আনন্দের কথা। অবনীনাথ উচ্ছ্বসিত, অনেক দিন এ বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হয়নি, ভিত পুজো উপলক্ষে অনেক মানুষ আসবে, চমৎকার হবে। ভিত পুজো ব্যাপারটা মাথায় ঢুকছিল না এমিলির। তিনি একবার এর দিকে একবার ওর দিকে তাকাচ্ছিলেন। তার মনোভাব আন্দাজ করে প্রীতিলতা সব বুঝিয়ে দিলেন। বেশ অবাকই হলেন এমিলি। তারপর প্রসন্নতায় তার মুখ ভরে গেল। বললেন, বাহ, এ তো ভারী সুন্দর প্রথা। প্রীতিলতা হাসলেন, আমাদের দেশে প্রতিটি শুভ কাজের সঙ্গেই এরকম অনেক প্রথা রয়েছে। অমিতাভকে পুজোর কেনাকাটার জন্য পুরো দায়িত্ব দেওয়া হলো। সে 2 জন সঙ্গী নিয়ে কলকাতায় চলে যাবে। জিনিসপত্র তো কম হবে না, ফুল, বেলপাতা, মালা টালা এসব তো আছেই। বহু মানুষ আসবে, তাদের সবাইকে প্রসাদ দিতে হবে। সেজন্য প্রচুর মিষ্টি এবং ফল দরকার। একটা ম্যাটাডোর ভাড়া করে সেসব কিনে আনবে অমিতাভ। পুজো যে হবে, আনন্দপুর এবং গ্রামের লোকজন জানবে কি করে? তাদের নিমন্ত্রণ করতে হবে। এই দায়িত্বটা নিলেন অবনীনাথ নিজে। সবার খুবই আপত্তি ছিল, এই বয়সে ঘোরাঘুরি করলে তিনি অসুস্থ হয়ে পড়বেন। কিন্তু বৃদ্ধ মানুষটি কোনো কথাই শুনলেন না। পরদিন সকালে টাকা পয়সা নিয়ে অমিতাভ 2টি যুবককে জুটিয়ে কলকাতায় চলে গেল। আর একটা রিক্সা ডেকে বেরিয়ে পড়লেন অবনীনাথ। তার হার্ট অ্যাটাক হয়ে গেছে, তাছাড়া ব্লাড প্রেশারও গোলমাল করছে। হঠাৎ হঠাৎ সেটা ওঠানামা করে। তাকে একা ছাড়লেন না সুবিনয়। তিনিও অবনীনাথের সঙ্গে রিকশায় উঠে বসলেন। প্রথমে আনন্দপুরে পাড়ায় পাড়ায় ঘুরতে লাগলেন অবনীনাথ। বহুকাল পর অবনীনাথ বাড়ি থেকে বেরিয়েছেন। এই শ্রদ্ধেয় মানুষটি এবং তার সঙ্গে সুবিনয়কে দেখে প্রতিটি বাড়ি থেকে লোকজন বেরিয়ে আসতে লাগলো। প্রত্যেকেই অবাক বিস্ময়ে জিজ্ঞেস করে, কাকা, আপনি খারাপ শরীর নিয়ে বাইরে বেরিয়েছেন যে? তার স্বাস্থ্যের খবর এ শহরে সবাই জানা। অবনীনাথ বললেন, পরশু আমাদের বাড়ির পেছন দিকে ভিত পুজো হবে, নতুন বাড়ি বানাবো, তোদের নেমন্তন্ন করতে বেরিয়েছি। সবাই যাবি, পুজো দেখবি, প্রসাদ পাবি। আপনি বলছেন যাব না? নিশ্চয়ই যাব, কিন্তু কিন্তু কি? আমাদের ছেলেপুলুগুলোর কথা একটু মনে রাখবেন কাকা, বড্ড আশা করে আসি। তাদের জন্যেই তো এত আয়োজন। পুজো হবে, তারপর বাড়ি বানানোর কাজ। বাড়ি হয়ে গেলেই স্কুল, স্বাস্থ্যকেন্দ্র এসব খোলা হবে।
আনন্দপুরবাসীদের জীবন জুড়ে শুধুই দারিদ্র এবং নৈরাশ্য। অবনীনাথরা আশা ভরসা দিয়েছিলেন ঠিকই, তবু তাদের মধ্যে একটু আকটু সংশয় যে ছিল না তা নয়। কিন্তু আজ যখন সবাইকে নেমন্তন্ন করতে অবনীনাথরা বেরিয়েছেন, তখন আর ধন্দ নেই। সারা শহর জুড়ে রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়েছে। নানা বয়সের মানুষ, আধা বয়সী থেকে বাচ্চা কাচ্চা, অবনীনাথদের রিকশার পেছন পেছন হাঁটতে শুরু করেছে। এত লোক তাদের সঙ্গে আছে, এমন বিপুল এদের উদ্দীপনা, এসব ভীষণ ভালো লাগছিল সুবিনয়ের। জমি পাওয়া যাচ্ছিল না বলে খুবই হতাশ হয়ে পড়েছিলেন তারা। এখন মনে হচ্ছে জন্মভূমির জন্য তারা কিছু করতে পারবেন। আনন্দপুরে ঘুরে ঘুরে নেমন্তন্ন করতে অনেকটা সময় লেগে গেল। অবনীনাথের বয়সের কথা ভেবে সুবিনয় বললেন, কাকা এবার বাড়ি ফেরা যাক। অবনীনাথ বললেন, তাই কখনো হয় নাকি? এখনো গ্রামের নেমন্তন্ন বাকি রয়েছে। আসলে বয়স বাড়ার পর শরীরে স্বাভাবিক নিয়মেই ক্ষয় ধরতে আরম্ভ করেছিল। তার উপর হার্টের সমস্যা, তাছাড়া রাজনৈতিক খেয়েই ভ্রষ্টাচার, এসব তার মতো সৎ আদর্শবাদী স্বাধীনতা সংগ্রামীকে উদ্বিগ্ন করে তুলেছিল। বাড়ি থেকে বেরোতে ইচ্ছে করত না। একরকম স্বেচ্ছা নির্বাসন বেছে নিয়ে ঘরের মধ্যে আটকে রেখেছেন নিজেকে। কিন্তু জীবনের শেষ প্রান্তে পৌঁছে মনের মতন কাজ পেয়ে তার যে কি প্রচণ্ড উৎসাহ! জীবনী শক্তি যেন হঠাৎই অনেক গুণ বেড়ে গেছে। সুবিনয় বললেন, কাকা, রিকশায় আনন্দপুরের ভাঙাচোরা রাস্তায় ঝাঁকুনি খেতে খেতে তো অনেকক্ষণ ঘুরেছ। এরপর যদি আবার গ্রামে যাও, শরীরটা কিন্তু ভীষণ খারাপ হবে। অবনীনাথ তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার ভঙ্গিতে বললেন, কিচ্ছু হবে না, তুই অত ভাবিস না বাবুন। এতকাল বাদে মনের মতন একটা কাজ পেয়ে অবনীনাথ যেন তার তরুণ বয়সের দিনগুলোতে ফিরে গেছেন। সুবিনয় আর বাধা দিলেন না। অবনীনাথ সাইকেল রিক্সাওয়ালাকে বললেন, দুলাল, এবার হাইওয়ের ওপারে নাদন ঘাটে চলো। দুলাল সেই মতো তার রিক্সা চালিয়ে আনন্দপুরের সীমানা ছাড়িয়ে হাইওয়ে পেরিয়ে নদন ঘাটে পৌঁছে গেল। যে জনতা অবনীনাথদের পেছন পেছন হাঁটছিল তারা সঙ্গ ছাড়েনি। তাদের সঙ্গে দুধারের বাড়িঘর থেকে আরও লোকজন বেরিয়ে এসে ভিড়টা ক্রমশ বাড়িয়ে তুলেছিল। নাদনঘাট, বল্লভপুর, কালীগঞ্জ, আনন্দপুরের কাছাকাছি 4-5টা গ্রামের নেমন্তন্ন সেরে যখন অবনীনাথরা ফিরে এলেন, দুপুর পেরিয়ে প্রায় বিকেল হতে চলেছে। এতটা সময় শহরের ভাঙা চোরা রাস্তা আর এতগুলো গ্রামের উঁচু নিচু এবড়ো খেবড়ো পথে সাইকেল রিকশায় ঘুরেছেন, কিন্তু লেশমাত্র ক্লান্তি নেই অবনীনাথের। নতুন এনার্জিতে তিনি যেন টকবক করে ফুটছেন। ভিত পুজো শুরু হয়েছিল সকালের দিকে, 1 ঘন্টার মধ্যে শেষও হয়ে গেল। আনন্দপুর এবং হাইওয়ের ওপাশের গ্রামগুলো থেকে অজস্র মানুষ দলে দলে এসে হাজির হয়েছে সেই রোদ ওঠার আগে থেকেই। মানুষে মানুষে সমস্ত বাড়ি ছয়লাভ। পুজোর পর সবাইকে প্রসাদ দেওয়া হলো। তারপর বেলা 10টায় গোবিন্দর কথা মতো ভিত কাটার কাজ শুরু করে দিল মজুররা। মজবুত দেওয়াল তোলার জন্য মাটি কতটা চওড়া এবং গভীর করে কাটা হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে তা বুঝিয়ে দিচ্ছিল গোবিন্দ। 15-16 জন মজুর নিয়ে নেপাল ছাদে উঠে গেছে। সেখানে গোটা ছাদ জুড়ে টালির শেড তৈরি হবে। বুক সমান হাইটের দেওয়াল তোলা হবে আগে, তার উপর থেকে কাঠের দেওয়াল, মাথায় টালির ছাউনি। নেপাল সেই দিকটা দেখবে। নির্বিঘ্নে 2 দিন লম্বা শেড তৈরির কাজ হয়ে গেল। আনন্দপুরের বাসিন্দা তো বটেই, গ্রামের মানুষজনও এসে এসে দেখে যাচ্ছে। যতক্ষণ কাজ চলে সুবিনয়দের বাড়িটা গম গম করতে থাকে। সুবিনয়, এমিলি, অমিতাভ, শুভ্রা, এমনকি প্রীতিলতা দিনে কতবার যে রাজমিস্ত্রি আর মজুরদের কাজ দেখতে যান। কিন্তু অবনীনাথের মতো কেউ নয়। 88 বছর বয়সে তার হাতে পায়ে যেন বিদ্যুৎ খেলে যাচ্ছে। এই সিঁড়ি বেয়ে ছাদে উঠে যাচ্ছেন, পরক্ষণেই নেমে এসে ছুটছেন বাড়ির পেছন দিকে। গোবিন্দ আর নেপালকে অবিরল তাড়া দিয়ে চলেছেন অবনীনাথ। আর একটু হাত চালা বাবারা, 15 দিনের ভেতর শেষ করে ফেলতে হবে কিন্তু, মনে আছে তো? গোবিন্দ আর নেপাল অবনীনাথকে ভরসা দিয়েছে, সবই তাদের মনে আছে। কাকা যেন চিন্তা না করেন। অবনীনাথ যে সময়টা ঠিক করে দিয়েছেন তার আগেই যাতে শেডগুলো শেষ করা যায় সেই চেষ্টাই তারা করে চলেছে। দ্বিতীয় দিন কাজ শেষ করে সন্ধে নামার আগে আগে সমস্ত মজুর আর গোবিন্দরা চলে গেছে। ওরা তো খাটছেই, সুবিনয়দেরও দৌড়ঝাঁপের অন্ত নেই। এই হয়তো গোবিন্দরা বলল আরও কয়েক বস্তা বালি কি সিমেন্ট বা ইট আনতে হবে। সঙ্গে সঙ্গে অমিতাভকে পাঠাতে হচ্ছে। মাল ঠিক মতো আসছে কিনা সেসব দেখে শুনে নিতে হচ্ছে। যাই হোক,
দ্বিতীয় দিন সন্ধেবেলায় কাজ বন্ধ হয়ে গেলে অবনীনাথের ঘরে বসে সবাই চা খাচ্ছিলেন। তারা খুবই ক্লান্ত কিন্তু তৃপ্ত, কেননা কাজটা মসৃণভাবে এবং খুবই দ্রুত গতিতে এগোচ্ছে, এই নিয়ে তাদের কথা হচ্ছিল। হঠাৎ সুবিনয়ের ফোন বেজে উঠল। পর্দায় নাম ফুটে ওঠে, প্রিয়ব্রত। সাংবাদিক বন্ধুটি জিজ্ঞেস করলেন, তোমাদের ভরসার কাজ কেমন চলছে? সুবিনয় বললেন, খুব ভালো। জমি না পেয়ে ভরসার কাজ খুব বড় আকারে নিজেদের পরিকল্পনা মতো করা যাচ্ছে না, তাই নিজেদের বাড়ির পেছন দিকের ফাঁকা অংশে আর ছাদে এখনকার মতন ছোট করেই আরম্ভটা করা হচ্ছে। ভবিষ্যতে নিশ্চয়ই বড় মাপের জমির ব্যবস্থা করা যাবে, তখন তারা যা চান সেটা করা সম্ভব হবে। প্রিয়ব্রত প্রায় লাফিয়ে উঠলেন, বাহ, ভেরি গুড নিউজ। তুমি তো এ ব্যাপারে আমাদের প্রচুর এনকারেজ করেছো, তা একবার এসে দেখেই যাও না। কালই যাব। তুমি এতদিন বাদে দেশে ফিরে এমন একটা সোশ্যাল ওয়ার্ক করতে যাচ্ছ, এটা তো মানুষকে জানানো দরকার। সুবিনয় বিব্রতভাবে বললেন, এই সামান্য ব্যাপার নিয়ে এত হইচই করার কোনো মানেই হয় না। প্রিয়ব্রত গলার স্বর একটু উঁচুতে উঠে গেল, বললেন, একে সামান্য ব্যাপার বলছো? যারা একবার বিদেশে যায়, প্রচুর ডলার কামায়, তারা মা বাবার কথাই ভাবে না তো দেশের কথা। তোমার মতো স্টেটাসে একজন মানুষ, জন্মভূমির কথা বলোনি, এখানকার গরিবদের জন্য ভাবছো, দ্যাটস আ বিগ নিউজ। ইউরোপ আমেরিকায় যারা আছে তারা যদি এটা জানতে পারে, হয়তো দেশের মানুষের কথা তাদের মনে পড়বে, কিছু করার ইচ্ছে তাদের মনেও জেগে উঠবে। যাকে প্লিজ তুমি আপত্তি করো না। সুবিনয় হাল ছেড়ে দিলেন, না, তোমাকে নিয়ে সত্যি পারা যায় না। মোবাইল ভেদ করে প্রিয়ব্রতর জোরালো হাসির আওয়াজ বেরিয়ে আসতে লাগলো। প্রথম দুদিন গোবিন্দ আর নেপাল সকাল 8টার ভেতরেই চলে এসেছিল। করিম এবং মজুরদের দলটা গ্রাম থেকে আসে, তাদের আসতে সামান্য দেরি হয়েছে, তবে 10-15 মিনিটের বেশি নয়। আসা মাত্রই তারা কাজে লেগে গিয়েছিল। তৃতীয় দিন সকালে আগের দুদিনের মতো গোবিন্দদের জন্য অপেক্ষা করছিলেন অবনীনাথ এবং সুবিনয়রা, কিন্তু 8টার পর 8:30 বাজলো, তারপর 9টা, 9:30টাও পেরিয়ে গেল, তবু ওদের দেখা নেই। এত দেরি হওয়ার তো কথা নয়। অবনীনাথদের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়ল। সুবিনয় জিজ্ঞেস করলেন, কি ব্যাপার কাকা, রাজমিস্ত্রি আর করিমরা তো এখনো এলো না? প্রীতিলতা বললেন, হঠাৎ শরীর টরীর খারাপ হতে পারে। আজকাল অমিতাভ 7টা বাজতে না বাজতেই অবনীনাথদের বাড়ি চলে আসে। সে তার স্কুলে লম্বা ছুটি নিয়েছে। নতুন বাড়ি তৈরির তদারকি করার দায়িত্ব অনেকটাই তার ওপর। ভরসার কাজ পুরোপুরি শুরু হয়ে গেলে স্কুলের চাকরি ছেড়ে এখানেই পাকাপাকি জয়েন করবে, এমনটাই ঠিক হয়ে আছে। ওদিকে শুভ্রা তার পুরনো এনজিওর চাকরি ছেড়ে দেওয়ার পর ভরসায় আগেই জয়েন করেছে। সে প্রথম তাদের উত্তর কলকাতার বাড়ি থেকে বাস ধরে 9টার মধ্যে আসতো। তখন জমি পাওয়া যাচ্ছিল না বলে খুব অনিশ্চয়তার মধ্যে ভরসার পরিকল্পনাটা আটকে ছিল। সব কিছু চলছিল খুঁড়িয়ে খুঁড়িয়ে, ঢিলে ঢালা ভঙ্গিতে। হঠাৎ কাজটায় প্রবল গতি এসেছে, সবার উদ্দীপনা বেড়ে গেছে শতগুণ। বাড়ি তৈরি শুরু হওয়ার পর থেকে বাড়ির কাজকর্ম সেরে স্নান টান করে শ্যামবাজার থেকে 6টা সোয়া 6টার বাস ধরে শুভ্রা 8টার আগেই আজকাল আনন্দপুরে পৌঁছে যায়। অমিতাভ বলল, আচ্ছা এক কাজ করা যাক, আমি গ্রামগুলোতে গিয়ে করিমদের খবরটা নিয়ে আসি। শুভ্রা বলল, আমি গোবিন্দ আর নেপালের বাড়ি যাই, ওরা তো আনন্দপুরেই থাকে, হেঁটে গেলে 15 মিনিটেই পৌঁছে যাব, দেখি ওদের কি হলো। প্রীতিলতা ব্যগ্রভাবে বললেন, হ্যাঁ হ্যাঁ, তোমরা যাও, কাজে যদি কোনো কারণে না আসতে পারে তো জানাতে তো পারতো, এত বড় একটা কাজের দায়িত্ব নিয়েছে, আমরা তো ওদের দিকে তাকিয়ে আছি না, এটা গোবিন্দদের ভাবা উচিত। অমিতাভ আর শুভ্রা বেরোতে যাবে, হাত তুলে তাদের থামিয়ে দিলেন অবনীনাথ। এখন যেতে হবে না, আর একটু দেখি, তারপরে না হয়। প্রীতিলতা কি বলতে যাচ্ছিলেন, বাড়ির বাইরের রাস্তায় একটা গাড়ি এসে থামার শব্দ শোনা গেল। সুবিনয় বললেন, কালকে প্রিয়ব্রত আসবে বলেছিল, মনে হয় ওই এসেছে। অবনীনাথের ঘর থেকে বারান্দায় বেরিয়ে এলেন সুবিনয়। যা ভেবেছিলেন ঠিক তাই। গেট পেরিয়ে সামনের খোলা চত্বরের ওপর দিয়ে এগিয়ে আসছেন প্রিয়ব্রত, সঙ্গে একটি 27-28 বছরের যুবক। তার হাতে একটা বড় চামড়ার ব্যাগ ঝুলছে, মনে হয় সেটার ভেতর ভারী কিছু রয়েছে। এসো এসো। দুজনকে সঙ্গে করে অবনীনাথের ঘরে ফিরে এলেন সুবিনয়। অবনীনাথ আর প্রীতিলতাকে বললেন, কাকা কাকিমা,
প্রিয়ব্রত আমাদের ভরসার কাজটা কীরকম শুরু হয়েছে সেটা দেখার জন্যে কলকাতা থেকে ওদের নিউজ পেপারের তেল পুড়িয়ে ছুটে এসেছে। ভেবেছে আমরা বিরাট কোনো কাণ্ড ঘটিয়ে ফেলেছি। মানুষকে আবার সেসব না জানালেই নয়। অবনীনাথ হালকা একটু হাসলেন। কলেজে পড়ার সময় প্রিয়ব্রত অনেকবার সুবিনয়ের সঙ্গে এ বাড়িতে এসেছেন। সুবিনয় আমেরিকা থেকে ফেরার পর এই সেদিনও তার ইন্টারভিউ নিতে এসেছিলেন। যুবক বয়সে খুবই বিনয়ী এবং ভদ্র ছিলেন। সুবিনয়ের সমবয়সী, প্রৌঢ়ত্বের সীমা পেরোতে চলেছেন, কিন্তু ঠিক আগের মতোই আছেন, এতটুকু পরিবর্তন নেই। অবনীনাথ বললেন, কি আর দেখবে বাবা, সবে তো 2 দিন হলো মিস্ত্রি লাগিয়েছি, কিন্তু দেখো না, 8টায় তাদের আসার কথা, এখনো পাত্তা নেই। প্রিয়ব্রত বললেন, হ্যাঁ ঠিক এসে যাবে, কোনো কারণে হয়তো দেরি হচ্ছে। অবনীনাথ বলতে যাচ্ছিলেন, মিস্ত্রিদের দেরি করার না হয় কোনো কারণ থাকতে পারে, কিন্তু গ্রাম থেকে এতগুলো মজুর রোজ আসে, তাদেরও তো দেখা নেই, একসঙ্গে সবার কি এমন সমস্যা হতে পারে। কিন্তু বলতে গিয়েও থেমে গেলেন। প্রিয়ব্রত সুবিনয়কে বললেন, কোথায় এই ভরসার জন্য শেড হচ্ছে, কই দেখাবে চলো। সুবিনয় বললেন, কিছুই তো প্রায় হয়নি, কি দেখাবো বলো তো। আরে যা হয়েছে তাই দেখব, বরুণ ছবিও তুলে নেবে। প্রিয়ব্রতর সঙ্গী যুবকটি হলো বরুণ, সে তাদের কাগজের ফটোগ্রাফার। আচ্ছা, উন্মাদের পাল্লায় পড়া গেল দেখছি। সুবিনয় হাসলেন, দেখো উন্মাদই বলো আর যাই বলো, দেখাতে হবেই, চলো চলো চলো। ঘরের সবাই প্রিয়ব্রতর কাণ্ড দেখে হাসতে লাগলেন। সুবিনয় বললেন, আচ্ছা ঠিক আছে, এসেছো যখন বুঝতেই পারছি না দেখে ছাড়বে না, আগে চাটা তো খাও। লক্ষ্মী, লক্ষ্মী। তাকে থামিয়ে দিয়ে প্রিয়ব্রত বললেন, আরে ওসব পরে হবে, আগে দেখে তো আসি। বন্ধুর আগ্রহ দেখে আর আপত্তি করলেন না সুবিনয়। তা তোমার যখন এত ইচ্ছে, তাহলে আর কি করা, চলো। শুধু সুবিনয়ই নয়, অবনীনাথ, প্রীতিলতা, এমিলি, অমিতাভরাও প্রিয়ব্রত আর বরুণকে সঙ্গে করে বাড়ির পেছন দিকে চলে গেল। গত 2 দিনে 4 কোণা কোমর সমান মাটি কেটে আর নিচে খুব সামান্য জায়গায় সবে ইট বসানো শুরু হয়েছে, ব্যাস এটুকুই। তবে একধারে ইট বালি, সিমেন্টের বস্তা ইত্যাদি নানা উপকরণ স্তূপাকার হয়ে পড়ে আছে। সুবিনয় বললেন, নিজের চোখে দেখলে তো তেমন কিছুই হয়নি। প্রিয়ব্রত কিন্তু দারুণ খুশি। আরে আরম্ভটা তো হয়ে গেছে। বরুণকে বললেন, এই ছবি তুলে নে। বরুণ তার ব্যাগ থেকে ক্যামেরা বের করে নানা দিক থেকে চটপট কটা ছবি তুলে নিল। তারপর প্রিয়ব্রত বললেন, তোমরা তো বাড়ির ছাদেও বড় ঘরটর তুলছ। হ্যাঁ। সুবিনয় মাথা নাড়লেন, তা চলো সেটাও দেখা যাক। চলো। সবাই পেছন দিকের ফাঁকা জায়গা থেকে এসে বাড়ির ভেতর ঢুকে ছাদে উঠে এলেন। এখানেও কাজ বিশেষ এগোয়নি। ছাদের একটা দিকে সিকি ভাগ জুড়ে 15 ইঞ্চি ইটের গাঁথনি সবে তোলা শুরু হয়েছে, তবে হাইট 2 ফিটের বেশি হবে না, কম করে হাইটটা 7-8 ফিটের মতো তুলতে হবে। তার ওপরে কাঠের ওয়াল বানিয়ে মাথায় টালির ছাউনি লাগানো হবে। এখানেও ইট, বালিটালি ইত্যাদি ডাঁই করে রাখা আছে। প্রিয়ব্রতর কথা মতো বরুণও ছাদ ঘুরে ঘুরে 8-10টা ছবি তুলে নিল। এরপর সবাই যখন নিচে নামতে যাবে, হঠাৎ দূরে অস্পষ্ট আওয়াজ শোনা গেল। সুবিনয়েরা সিঁড়ির দিকে যেতে গিয়ে থমকে দাঁড়িয়ে পড়লেন। বহু মানুষ একসঙ্গে হইচই করলে যেমন শব্দ হয়, অনেকটা সেই রকম। কি হতে পারে, এত চেঁচামেচি কিসের? সুবিনয়রা রাস্তার দিকে ছাদের নিচু দেওয়ালের কাছে চলে এলেন। আওয়াজটা ক্রমশই স্পষ্ট হচ্ছে। কিছুক্ষণ পর দেখা গেল অজস্র মানুষ এই বাড়ির দিকে ছুটে আসছে। তাদের চোখ মুখ দেখে মনে হচ্ছে জনতা ভীষণ উত্তেজিত। অবনীনাথ ভুরুর ওপর হাতের ছাউনি দিয়ে খুব ভালো করে কিছুক্ষণ লক্ষ্য করলেন। তারপর রীতিমতো বিস্ময় সুরে বললেন, আরে এরা তো সব আনন্দপুরের লোকজন, চারপাশের গ্রামের লোকও তো রয়েছে দেখছি। তা কি এমন হলো যে ওরা এমন চেঁচাতে চেঁচাতে আসছে? সুবিনয়কে বেশ উদ্বিগ্ন দেখালো। বললেন, নিশ্চয়ই সিরিয়াস কিছু একটা ঘটেছে, চলো নিচে যাই, ওরা কি কারণে এত এক্সাইটেড হয়ে আমাদের বাড়িতে আসছে সেটা তো জানা দরকার। প্রীতিলতা বললেন, হ্যাঁ হ্যাঁ চলো। সবাই ব্যস্তভাবে সিঁড়ি ভেঙে একতলার চওড়া বারান্দায় চলে এলেন। ততক্ষণে বিপুল জনতা স্রোতের মতন খোলা গেট দিয়ে ভেতরে চত্বরে ঢুকে পড়েছে। কিন্তু এত মানুষের পক্ষে চত্বরটা যথেষ্ট নয়। যারা ঢুকতে পারেনি তারা বাইরের রাস্তায় ঠাসাঠাসি করে দাঁড়িয়ে পড়েছে এবং একসঙ্গে গলার স্বর উঁচু পর্দায় তুলে সমানে চেঁচিয়ে যাচ্ছে। এত অজস্র মানুষ একসঙ্গে চেঁচালে কিছুই বোঝা যায় না।
অবনীনাথ 2 হাত তুলে নাড়তে নাড়তে বললেন, থাম থাম, সবাই মিলে চেঁচালে কি হয়? ভিড়ের সামনের দিকে ষষ্ঠী আর হরিপদরা রয়েছে, সেদিকে আঙুল বাড়িয়ে বললেন, এই ষষ্ঠী, তুই বল। অবনীনাথকে এই শহর তো বটেই, আনন্দপুরকে ঘিরে যত গ্রাম রয়েছে পুরো এলাকার মানুষ মান্য করে। জনতা ধীরে ধীরে শান্ত হলো, কিন্তু তাদের চোখে মুখে উত্তেজনা, অসন্তোষ, সেই সঙ্গে তীব্র উৎকণ্ঠা লেগেই রইল। ষষ্ঠী যা বলল তা এইরকম। কাল সন্ধেবেলায় গোবিন্দ আর নেপাল, 2 রাজমিস্ত্রি, অবনীনাথদের বাড়ি থেকে কাজ করে নিজেদের বাড়ি ফেরার পর একদল লোক তাদের ওপর চড়াও হয়। গোবিন্দদের শাসায় ভরসার কাজ করতে পারবে না। গোবিন্দরাও রুখে দাঁড়ায়। তারা ঘর তোলার দায়িত্ব নিয়েছে। অবনীনাথের মতন একজন বড় মানুষকে তারা কথা দিয়েছে, কাজটা তারা করবেই। লোকগুলো হুমকি দিয়ে বলে এর ফল ভালো হবে না, শাসিয়ে তখনকার মতো চলে যায়। কিন্তু আজ সকালে গোবিন্দরা যখন এখানে আসতে যাবে, তখন লোকগুলো ফের হানা দেয় এবং গোবিন্দদের মেরে মাথা ফাটিয়ে রক্তারক্তি কাণ্ড বাঁধিয়ে চলে যায়। ওদের পাড়ার লোকজনরা 2 জনকে আনন্দপুরের প্রাইভেট প্র্যাকটিশনার ডাক্তার দত্তের কাছে নিয়ে যায়। তিনি ব্যান্ডেজ বেঁধে ইঞ্জেকশন, ওষুধ এসবের ব্যবস্থা করে দিয়েছেন। 3-4 দিন গোবিন্দরা বাড়ি থেকে বেরোতে পারবে না। প্রিয়ব্রত নিচু গলায় তার ফটোগ্রাফারকে জনতার ফটো তুলে নিতে বললেন। এদিকে ষষ্ঠী বলে চলেছে, কাকা, ভরসার কাজটা যাতে বন্ধ না হয়ে যায় তার ষড়যন্ত্র চলছে মনে হয়। এই কথার উত্তর দিলেন না অবনীনাথ। জিজ্ঞেস করলেন, কারা মারধর করেছে? গোবিন্দরা তাদের চিনতে পেরেছে? না, এরা সব বাইরের গুন্ডা মাস্তান। ভিড়ের ভেতর করিমকেও দেখা যাচ্ছে। অবনীনাথ এবার তার দিকে ফিরলেন। তোদের খবর কি? গ্রামগুলোতে গিয়েও কি গুন্ডা বজ্জাতেরা জখম টখম করেছে? করিম শুকনো গলায় বলল, না কাকা, মারে নে, তবে দাবড়ে দিয়েছে। বলেছে ভরসার কাজে এলে জানে খতম করে দেবে। মজুরগুলো তো বড্ড ডরে গেছে, তারা জানের ভয়ে এখানে আসতে চাইছে না। সেই খবরটাই দিতে এলাম, তাই এখন কি করা? অবনীনাথ এমনিতে শান্ত, স্নেহপ্রবণ মানুষ। তার মুখ ধীরে ধীরে কঠোর হয়ে উঠতে লাগলো। 88 বছরের প্রাচীন চোখ দুটো জ্বলে উঠেছে। কিছু একটা সন্দেহ হওয়ায় জিজ্ঞেস করলেন, যারা হুমকি দিতে গিয়েছিল তারা কারা, তাদের চিনিস? না কাকা, বাইরের গুন্ডা মাস্তান, তাদিগের হাতে ওই মেশিন ছিল। অবনীনাথ বললেন, একটা কথা আমি স্পষ্ট শুনতে চাই, আমাদের এই কাজটা হবে কি হবে না, তোরা কি চাস? করিম তক্ষুনি জবাব দিল না। সামনের মানুষগুলো চাপা গলায় নিজেদের মধ্যে কি বলাবলি করছে। খুব সম্ভবত কি সিদ্ধান্ত নেবে তার পরামর্শ চলছে। চারিদিকে অজস্র মাছির ভনভনানির মতন আওয়াজ। মিনিট 3-4 এরকম চলল। তারপর করিম গলার স্বর উঁচুতে তুলে বলল, কাকা, ভরসার কাজ আমরা করব, আপনি নিশ্চিন্তে থাকেন। অবনীনাথ এতক্ষণ নীরবে সবাইকে লক্ষ্য করছিলেন। বললেন, তা করবি তো, কিন্তু গুন্ডা বজ্জাতরা তোদের ওপর যদি ফের হামলা চালায়, আমরা এতজনা রয়েছি, হারামজাদা গুলানরে ঠিক রুখে দেব। রুখতে গিয়ে যদি আমাদের 2-4 জনা জখম হয় তা হবে। 2 হাত প্রবলভাবে নাড়তে নাড়তে অবনীনাথ বললেন, না না, এই খুনোখুনি রক্তারক্তির কোনো দরকার নেই। করিম বলল, ওই তো গোবিন্দ আর নেপাল মাথা ফেটিয়ে দেশে, ফের কারো গায়ে হাত তুললিকেই ছেড়ে দেব নাকি? আমরা কাল থেকেই ফের কাজে লাগবো। গোবিন্দ আর নেপাল জবর রকম জখম হয়েছে, ওরা খাটতে পারবিনি, তো তাদিগের এই নে একদারে বসিয়ে রাখা হবে। কি করতে হবে ওরা বলে দেবে, অন্যেরা সেই মতো করবে খন। গোবিন্দদের ওপর হামলার খবরটা তাহলে গ্রামগুলোতেও এর ভেতর পৌঁছে গেছে। কয়েক লহমা চুপ করে রইলেন অবনীনাথ। তারপর বললেন, 2-1 দিন আমাকে ভাবতে দে, তখন বলে দেব কবে থেকে কাজে লাগবি। আমরা কিন্তু রোজ সকালে এসে খবর নিয়ে যাব কাকা। সে তা আসিসক্ষণ, এত বড় একটা ভালো কাজ আরম্ভ হতে হতে বন্ধ হয়ে যাবে, আমরা কিছুতেই মেনে নেবনি, কষ্ট বুইলে দিলুম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন তোরা বাড়ি ফিরে যা। বিপুল জনতা ধীরে ধীরে চলে গেল। অবনীনাথরা তাদের একতলার ঘরে এসে বসলেন।
প্রিয়ব্রত জিজ্ঞেস করলেন, সুবিনয় আমাকে কদিন আগে হিন্ট দিয়েছিল আপনাদের ভরসার জন্য জমি পাওয়া যাচ্ছে না, কারা নাকি বাধা দিচ্ছে। তা আজও তো এসে দেখলাম নিজস্ব জমিতে ছোট করে শুরু করেছেন, সেটাও করতে বাধা দেওয়া হচ্ছে। ভরসা একবার চালু হয়ে গেলে এই এলাকার বহু মানুষ উপকৃত হতো। এটা কারা বন্ধ করে দিতে চাইছে? আপনি কি তাদের চেনেন? অবনীনাথ নিশ্চিতভাবে কিছু জানালেন না, শুধু বললেন, মোটামুটি একটা আন্দাজ করতে পারি। প্রিয়ব্রত বুঝতে পারছিলেন অবনীনাথ সঠিক উত্তরটা এড়িয়ে গেলেন। যারা এমন একটা সোশ্যাল ওয়েলফেয়ারের উদ্যোগ থামিয়ে দিতে চাইছে তাদের তিনি খুব ভালো করেই চেনেন, কিন্তু যে কোনো কারণেই হোক নামগুলো তিনি জানাতে চাইছেন না। প্রিয়ব্রত ঝানু সাংবাদিক, সহজে ছাড়বেন কেন? বললেন, না, এরা কারা, তাদের নাম বলতে কি আপত্তি আছে? চোখ দুটো ছোট করে ঠোঁট কামড়াতে লাগলেন অবনীনাথ। এটা তার মুদ্রাদোষ। তারপর বললেন, না, তবে আনন্দপুরে একটা মিটিং করে সবাইকে জানাবো। প্রিয়ব্রতর চোখে মুখে উত্তেজনা ফুটে বেরোয়। সামনের দিকে ঝুঁকে গভীর আগ্রহে জিজ্ঞেস করেন, কবে কাকা, কবে? পরশু বিকেলে। আমি কিন্তু সেদিন আবার আসব। আচ্ছা। প্রিয়ব্রতরা চলে যেতে চাইছিলেন, কিন্তু দুপুরে তাদের না খাইয়ে ছাড়লেন না সুবিনয়রা। বেলা একটু পড়লে অবনীনাথ বললেন, বাবুন, অমিতাভ, আমার সঙ্গে এখন তোদের বেরোতে হবে। সুবিনয় রীতিমতো অবাক হলেন। এখন কোথায় বেরোতে চাইছো? অবনীনাথ যা বললেন তা এই রকম, সাইকেল রিক্সা নিয়ে আনন্দপুরের রাস্তায় রাস্তায় প্রথমে ঘুরে সবাইকে জানাবেন পরশু আদালত পাড়ার পেছন দিকে খেলার মাঠে মিটিং করা হবে, সেখানে যেন সবাই হাজির থাকে। অবনীনাথ সেই জনসভায় খুব জরুরি কিছু কথা বলবেন। শহরের বাসিন্দাদের সভার কথা জানিয়ে তিনি কাছাকাছি গ্রামগুলোতেও যাবেন, গ্রামের লোকজনকে সভায় আসার অনুরোধ জানাবেন। সুবিনয় এমনিতে শান্ত স্বরে কথা বলেন, এখন প্রায় চেঁচিয়ে উঠলেন, না না, কখনো না। এই সেদিন ভিত পুজোর আগে জেদ ধরে চারিদিকে ঘুরে নেমন্তন্ন করেছ, আজ আবার ফের বেরোতে চাইছ। আরে নিজের বয়সের কথা, শরীরের কথা একদমই তুমি ভাবছ না দেখছি। বাকি সবাই একমত, কেউ অবনীনাথকে আজ বেরোতে দেবেন না। অবনীনাথ বোঝাতে চাইলেন তার কিছুই হবে না, বেলা পড়ে এসেছে, রোদের তেমন তেজ নেই, রিক্সাওয়ালাকে বলা হবে আস্তে আস্তে যেন চালায়, ঘন্টায় 100 মাইল স্পিড তোলার দরকার নেই। কিন্তু কেউই তা মেনে নিলেন না। শেষ পর্যন্ত ঠিক হলো অমিতাভই 2-1জনকে সঙ্গে নিয়ে শহর আর গ্রাম ঘুরে সভায় আসার জন্য মানুষজনকে বলে আসবে। অমিতাভ বেরিয়ে পড়ল। রিক্সা নিয়ে হ্যান্ডমাইকে জানিয়ে দিতে লাগলো মিটিংয়ে যেন সবাই যায়। অবনীনাথ বিশেষভাবে বলে দিয়েছেন। স্বাধীনতার পর থেকে কোনো জনসভায় কোনো দিন গিয়ে কিছু বলেননি অবনীনাথ। আনন্দপুর এবং চারপাশের গ্রামগুলোতে তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়তে লাগলো। সবাই শোরগোল তুলে জানিয়ে দিল পরশু কেউ বাড়িতে থাকবে না, নিজেরা তো যাবেই, বাচ্চা কাচ্চা বুড়ো ধুড়ো সবাইকে সঙ্গে নিয়ে যাবে। ৮৮ বছরের প্রাচীন স্বাধীনতা সংগ্রামী জীবনের শেষ পর্বে পৌঁছে কি বলতে চান শোনার জন্য তারা উদগ্রীব। প্রিয়ব্রত কাল এসে নিজের চোখে দেখে গিয়েছিলেন ভরসার কাজ বন্ধ হয়ে গেছে। অর্থনীতিবিদ সুবিনয় মল্লিক, দেশে বিদেশে যার বিপুল খ্যাতি, মাঝে মাঝেই নানা মিডিয়া থেকে জানা যায় খুব শিগগিরই তাকে নোবেল প্রাইজ দিয়ে সম্মানিত করা হবে, সেই মানুষটি যখন দেশে ফিরে আনন্দপুরের জনকল্যাণের একটা বিরাট উদ্যোগ নিয়েছেন, কিছু লোক চক্রান্ত করছে, কিছুতেই তা হতে দেবে না। সুবিনয় মল্লিকের কাকা সৎ আদর্শবাদী এককালের স্বাধীনতা সংগ্রামী স্থির করেছেন এই ষড়যন্ত্রকারীদের আসল পরিচয় জনসাধারণকে জানাবেন। তারা কিভাবে আনন্দপুর অঞ্চলের একটা বড় উদ্যোগকে বানচাল করে দিয়ে হতদরিদ্র মানুষদের ক্ষতি করতে চাইছে সেটা বিশদভাবে বুঝিয়ে বলবেন। সেজন্য আনন্দপুরের আদালত পাড়ায় একটা জনসভার আয়োজন করেছেন। প্রিয়ব্রতদের কাগজে খবরটা বেরোবার পর চারিদিকে তুমুল আলোড়ন শুরু হয়ে গেছে। আজ বিকেলে সভা। টেলিভিশনের নিউজ চ্যানেলগুলো এবং কলকাতার সমস্ত দৈনিক পত্রিকার সাংবাদিকেরা সকাল থেকে অনবরত ফোন করে চলেছে সুবিনয়কে। তারা দুপুরের মধ্যেই আনন্দপুরে পৌঁছে যাবে। মিডিয়া কি বলছে সঙ্গে সঙ্গে তা অবনীনাথকে জানিয়ে দিচ্ছেন সুবিনয়। অবনীনাথ বলেছেন, আমি ঠিক এইটাই চাইছিলাম। এখানকার মানুষ তো আমাদের সঙ্গে রয়েছেই, প্রিয়ব্রতরাও পাশে এসে দাঁড়িয়েছে, এর রিয়াকশন আমাদের ফেভারেই যাবে আশা করি। বেলা একটু বাড়লে আনন্দপুর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান নীলকমল সাহা তার সাঙ্গপাঙ্গ নিয়ে এসে হাজির। হাত জোর করে অবনীনাথ আর সুবিনয়কে বলল, কাকা, স্যার, মিটিং করার দরকার নেই,
আপনারা ভরসার কাজ শুরু করুন, কেউ যদি বাধা দেওয়ার চেষ্টা করে আমরা তার মাথাটা গুঁড়িয়ে দেব। অবনীনাথ বাঁ চোখের ভুরু সামান্য উঁচুতে তুলে বললেন, তোর কথাগুলো বিশ্বাস করতে পারি? নীলকমল ঘাড় ঝুঁকিয়ে একেবারে নুয়ে পড়ল। আপনাদের কি মিথ্যে বলতে পারি? নিশ্চিন্ত থাকুন, তবে দয়া করে মিটিংটা করবেন না। ঠিক আছে, করব না, তোর কথা বিশ্বাস করলাম, কিন্তু ফের যদি বাধা পড়ে বাধ্য হয়ে মিটিং ডাকতেই হবে। বাধা পড়বে না। নীলকমল সাহারা চলে যাওয়ার ঘণ্টাখানেক বাদে সবান্ধবে এমএলএ পীতাম্বর কুণ্ডুর আগমন। তিনিও মিটিংয়ের কথা শুনে রীতিমতো ঘাবড়ে গেছেন। তারও একই আর্জি, মানুষজন ডেকে অবনীনাথ যেন সভা না করেন। তিনি জোর দিয়ে বললেন, এখন থেকে ভরসার কাজে কোনো রকম ব্যাঘাত ঘটবে না, এমনকি অবনীনাথরা যাতে আনন্দপুরের কাছাকাছি জমি কিনতে পারেন নির্বিঘ্নে তার বন্দোবস্ত হয়ে যাবে। পীতাম্বরেরা বিদায় নেওয়ার পর অবনীনাথ খুব হাসলেন, যেন ভীষণ মজা পেয়েছেন। হাসতে হাসতেই সুবিনয়দের বললেন, সাধারণ মানুষ মানে কমন পিপলের কতটা জোর দেখলি তো? এরা যদি বুঝতে পারে কেউ আন্তরিকভাবে তাদের জন্য কিছু করতে চায়, পাশে এসে দাঁড়াবে। আর অজস্র মানুষকে পাশে পেলে কেউ যত শক্তিমানই হোক আমাদের আর ঠেকাতে পারবে না। সুবিনয় বললেন, কাজটা শেষ হলে উদ্বোধনের দিন আমি দেশের বিশিষ্ট মানুষদের এবং প্রশাসনের টপ লেভেলে যারা আছেন নিজে তাদের আমন্ত্রণ জানাতে যাব। আমার বিশ্বাস তারা আমাদের এই উদ্যোগকে স্বাগতই জানাবেন। অবনীনাথ বললেন, কিন্তু বাবুন, বিল্ডিং শেড তৈরি হতে তো সময় লাগবে, ততদিন কি তুই আর বৌমা আনন্দপুরে থাকতে পারবি? না, তা পারবো না। কিছুদিন থেকে কাজটা এগোলে আমেরিকায় চলে যাব, সেদিকটা একটু সামলে নিয়ে আবার ফিরে আসব। এই যাওয়া আসা এখন থেকে তো চলতেই থাকবে। পীতাম্বর কুণ্ডু বলে গেছেন আর কোনো অসুবিধা হবে না। তা শুরুটা তো হয়েছেই, এরপর বড় রকমের এক্সপ্যানশনের কাজে হাত লাগাতে হবে। অবনীনাথের চোখে মুখে তৃপ্তির হাসি আলোর মতো ছড়িয়ে পড়ে। বৃদ্ধ স্বাধীনতা সংগ্রামী গম্ভীর স্বরে বললেন, নিশ্চয়ই। শেষ হলো প্রফুল্ল রায়ের উপন্যাস স্রোতের বিপক্ষে। খুব শিগগিরই ফিরে আসছি নতুন গল্প উপন্যাস নিয়ে। আপনারা সঙ্গে থাকুন, শুনতে থাকুন শ্রীময়ীর গল্প। টাটা।